ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করব মডার্ন ইন্ডিয়া পার্ট 2 নিয়ে। অলরেডি আমরা মডার্ন ইন্ডিয়া পার্ট 1-এর ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখেছো তারা মডার্ন ইন্ডিয়া পার্ট 2 এর জন্য ওয়েট করছিলে, তা সেই ওয়েটটা শেষ হয়ে গেছে। আমরা মডার্ন ইন্ডিয়া পার্ট 2 নিয়ে কিন্তু তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। এছাড়াও আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স এবং এমসিকিউ সিরিজের ওপর ভিডিও আনছি। যাদের কাছে এই ভিডিওটা প্রথম যাচ্ছে তারা এই ভিডিওটা দেখার পরে আমাদের চ্যানেলে যাও এবং চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশন চেক করলে কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত ভিডিও। এছাড়া প্রত্যেক ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেসে তোমরা জয়েন করে যেতে পারো। তাহলে কিন্তু সবার আগে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবং কোনো ভিডিও কিন্তু তোমরা আর মিস করবে না। তো চলো, আমরা যে সেশনটাকে কমপ্লিট করছিলাম সেই সেশনটা হচ্ছে ভারতের ওপরে যে ইউরোপীয়রা এসেছিল, ভারতের মধ্যে যে ইউরোপীয়রা এসেছিল সেই ইউরোপীয়দের আসার যে বিভিন্ন ঘটনাক্রম রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু আমাদের সেশনটা চলছিল। এবং আগের দিন আমরা পর্তুগিজ এবং ডাচ কমপ্লিট করেছিলাম। আজকে আমাদের শুরু হচ্ছে ইংরেজ দিয়ে, ঠিক আছে? তো ইংরেজ দিয়ে আগের দিন আমরা ফার্স্ট কিছুটা ইন্ট্রোডাকশান দিয়েছি। তো আজকে আমরা সেই একদম ইংরেজদের যে আসা সেটা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আসা সেটার একদম শুরু থেকেই শুরু করছি। তো ফরমেশন কী করে হয়েছিল, ফরমেশন কীভাবে হয়েছিল সেক্ষেত্রে বলছে চার্টার অ্যাক্ট কুইন এলিজাবেথ ওয়ান। তো এটা কত সালে হয়েছিল? অ্যান্সার কোশ্চেন আসে কত সালে হয়েছিল, অ্যান্সার হচ্ছে 1600 সালে হয়েছিল। কার সময় হয়েছিল এবং কী হয়েছিল? তো 1600 সালে এই জিনিসটা হয়। এর মাধ্যমে বলা হয় যে দ্য গভর্নর অফ দ্য কোম্পানিজ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইন্টু ইস্ট ইন্ডিসেস, কোম্পানিটার নাম কী ছিল? ইস্ট ইন্ডিসেস, ঠিক আছে? রিসিভড এক্সক্লুসিভ ট্রেডিং রাইটস ইন দ্য ইস্ট ইন্ডিসেস। মানে এই যে ইস্টার্ন সাইডে যে কোম্পানির যে ট্রেডিং, ঠিক আছে, সেটার জন্য কিন্তু একটা ছাড়পত্র দেওয়া হয় মানে কুইন এলিজাবেথের তরফ থেকে 1600 খ্রিস্টাব্দে। এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে আমাদের ভারতে আসে কে হকিন্স বলো, থমাস রো বলো, যারা আসে। এই যে হকিন্স আসে 1608 বলো, এখানে 1609 করা আছে, মানে 1608-এর শেষের দিকে, এটা হবে 1600 মেনলি 8, ঠিক আছে? তো 1608 বলো, 1615-তে যে আমাদের থমাস রো আসে জাহাঙ্গীরের দরবারে। তো সেই ঘটনাক্রম কিন্তু শুরু হতে থাকে, কারণ তার আগের যে ভিত্তির প্রস্তর ছিল সেটা স্ট্যাবলিশ করে দিয়েছিলেন কিন্তু 1600 খ্রিস্টাব্দে কুইন এলিজাবেথের মাধ্যমে। চার্টার অ্যাক্ট না, মানে এই যে চার্টারটা তৈরি হয়েছিল কুইন এলিজাবেথের টাইমে, এবং তারপরে কিন্তু হকিন্স থমাস রো আসে, ঠিক আছে? এবং এই যে হকিন্সের ক্ষেত্রে বলা হচ্ছে কার দরবারে ভিজিট করে? জাহাঙ্গীরের দরবারে, ঠিক আছে? সিকিং ট্রেড কনসেশনস, ঠিক আছে, একটা তার যে বাণিজ্য করার জন্য যে একটা পারমিট সেটাই চেয়েছিল, অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ এ ফ্যাক্টরি, যাতে সে একটা ফ্যাক্টরি স্ট্যাবলিশ করতে পারে। এবার তারপরে হয় কোথায় ফ্যাক্টরি, কোথায় এস্টাবলিশড হয়? ফ্যাক্টরি হয় মুসলিপট্টনমে। ট্রেডিং অ্যাক্টিভিটিস বিগিন অ্যান্ড এ ফ্যাক্টরি ওয়াজ স্ট্যাবলিশড ইন 1660, মানে 1616 খ্রিস্টাব্দে কিন্তু ফ্যাক্টরি স্ট্যাবলিশড হয়। এবার 1616 খ্রিস্টাব্দে যে ফার্স্ট ফ্যাক্টরি স্ট্যাবলিশড হচ্ছে মুসলিপট্টনমে, তার ব্যাকগ্রাউন্ডে ছিল ব্যাটেল অফ সোয়ালি। তো ব্যাটেল অফ সোয়ালি কাদের মধ্যে হয়েছিল পর্তুগিজদের সঙ্গে ইংরেজদের। কারণ এর আগে তো পর্তুগিজরা অলরেডি এসে গেছে, এবং পর্তুগিজরা এসে গিয়ে সুরাট কোস্ট যেটা রয়েছে আমাদের গুজরাটে, সেই সুরাট কোস্ট অঞ্চলে তারা কিন্তু তাদের কার্যকলাপ করে যাচ্ছে। এবং সেই সময় সুরাট কোস্ট অ্যাকচুয়ালি যদি বলো লোকেশন অনুযায়ী ইন্ডিয়ার কোথায়? ইন্ডিয়ার লোকেশন হচ্ছে সুরাট কোস্ট, এই যে গুজরাটের এই এরিয়াটায়। এবং এখানে কি রয়েছে? এখানেই তো আমাদের যে পোর্টগুলো রয়েছে সেই পোর্টগুলো রয়েছে। সেই পোর্টগুলোকে কে মানে কার আন্ডারে থাকবে সেই নিয়েই কিন্তু মানে ঝামেলা চলছিল। এবং সেই সময় সেই ঝামেলার নাম হয় বা যুদ্ধের নাম হয় ব্যাটেল অফ সোয়ালি, যেটা হয় 1612 সালে। এবং সেই যুদ্ধ মানে জিতে যায় হচ্ছে ইংরেজরা, এবং ইংরেজরা জিতে যাওয়ার পরে জাহাঙ্গীর অ্যালাউড দ্য ইংলিশ টু স্ট্যাবলিশ এ ফ্যাক্টরি ইন সুরাটে কিন্তু তাদের একটা ফ্যাক্টরি স্ট্যাবলিশ করতে বলে বা পারমিশন দিয়েছিল 1613 খ্রিস্টাব্দে। কিন্তু তারপরে তারা ফার্স্ট ফ্যাক্টরি বা তাদের যে ফ্যাক্টরি স্ট্যাবলিশ করেছিল 1616-তে কোথায়? মুসলিপট্টনমে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে কোথাও 1600 সাল থেকে কীভাবে শুরু হলো, এবং 1612-তে কীভাবে আমাদের ব্যাটেল অফ সোয়ালি এলো, এবং তারপরে মুসলিপট্টনমে কীভাবে ব্রিটিশরা তাদের যে ফ্যাক্টরি সেটা স্ট্যাবলিশ করলো। এবং সেই সময় কয়েকটা কিন্তু কি ডেভেলপমেন্ট হয়ে গেছিলো 17th সেঞ্চুরি, মানে এই যে 1600 সালের যে ঘটনা বলা হচ্ছে সেই সময়কালে যে কী ডেভেলপমেন্ট হয়েছিল। তো বলছে গোল্ডেন ফার্মান বাই গোলকোন্ডা, মানে অ্যালাউড ইন্ডিয়া মানে ইংলিশদেরকে, ঠিক আছে, টু ট্রেড ফ্রিলি ইন গোলকোন্ডাতে ফ্রিলি ট্রেড করার যে পারমিশন সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। এবং ফোর্ট সেন্ট জর্জ, ঠিক আছে, মাদ্রাসে যেটা রয়েছে সেখানে কিন্তু পারমিশন দেওয়া হয়েছিল
ঠিক আছে, চান্দাগিরি ফ্রম চান্দাগিরি রুলার, মানে চান্দাগিরি রুলারের থেকে টু বিল্ড ফরফিটেড ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি তৈরি করার জন্য, রিপ্লেসিং মুসলিপট্টনম অ্যাজ সাউথ ইন্ডিয়ান হেডকোয়ার্টার্স। মানে তারা, আমরা কি বললাম, 1616 খ্রিস্টাব্দে মুসলিপট্টনমে তারা ফ্যাক্টরি তৈরি করে ফেলেছিল এবং সেই ফ্যাক্টরিটাকে রিপ্লেস করার জন্য কিন্তু সাউথ ইন্ডিয়াতে, ঠিক আছে, এই মাদ্রাসে কিন্তু মানে যে পারমিশন দেওয়া হয়েছিল সেটা হয়েছিল 1639-এ। তো তোমরা অলরেডি জানো যে আমাদের মানে সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি, সেই সাউথ ইন্ডিয়াতেই কিন্তু এই মুসলিপট্টনম বলো, আমাদের মাদ্রাস বলো, সব কিন্তু লোকেটেড রয়েছে, ঠিক আছে। তো এক্সপেনশন অফ ইস্ট ইন্ডিয়া কোথায়, ইস্টার্ন ইন্ডিয়াতে কোথায়, ইস্টার্ন ইন্ডিয়া বলতে আমাদের এই পূর্ববঙ্গর যে সাইডটা, ঠিক আছে, এই অঞ্চলের কথাই কিন্তু বলা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া। সেটা বালাসোর হচ্ছে আমাদের উড়িষ্যায় 1633-এ, ঠিক আছে, শুরু হয়। এবং সেখানে আর একটা কোথায় ছিল, ফ্যাক্টরি ছিল হরিহরপুর এবং বালাসোরে 1633-এ কিন্তু ব্রিটিশরা ইস্টার্ন সাইডে মুভমেন্ট শুরু করে। ব্রিটিশরা ফার্স্টে এসেছিল আমাদের ওয়েস্টার্ন সাইডে, এবং ওয়েস্টার্ন সাইডে ট্রেড করার পরে তারা আস্তে আস্তে ইস্টার্ন সাইডে কিন্তু মুভ করে, ঠিক আছে। এবং তারপরে আসে ট্রেডিং ইন বেঙ্গল, মানে বাংলায় তাদের ব্যবসা বাণিজ্য মানে চিন্তাভাবনা শুরু, বা মানে একেবারে সূত্রপাত কত সালে, সেটা হয় কিন্তু হুগলিতে 1651-তে হুগলি, কাশিম বাজার অ্যান্ড পাটনা বলতে বিহারের কথা বলা হচ্ছে। এই তিনটে জায়গায় কিন্তু তারা ব্যবসা বাণিজ্য শুরু করে এবং ফ্যাক্টরি স্ট্যাবলিশমেন্টের দিকে তারা আস্তে আস্তে এগোয়। তো এই ঘটনা যখন চলছে সেই সময় উইলিয়াম হেজেস, ঠিক আছে, অ্যাটেম্পটেড ফরফিটেড সেটেলমেন্ট বাট ফেল। সে এক সেটেলমেন্ট তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু সে কিন্তু ব্যর্থ হয়। এবং তারপরে আসে জব চার্নক নেগোসিয়েটেড এ ট্রিটি ফর এ ফ্যাক্টরি ইন সুতান্টিতে 1691 খ্রিস্টাব্দে, মানে জব চার্নক কিন্তু একটা ফ্যাক্টরি মানে তৈরির চিন্তাভাবনা নেয়। এবং তারপরে 1698 খ্রিস্টাব্দে, ঠিক আছে, অ্যাকুইজিশন হয়। তিনটে জায়গায় হয়, সুতান্টি বলো, গোবিন্দপুর বলো এবং কলকাতা, ঠিক আছে। এই তিনটে জায়গার যে অ্যাকুইজিশন হয় এবং সেটার মাধ্যমে কিন্তু আমাদের কলকাতা, যে বর্তমান কলকাতা, তার কিন্তু মানে প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। তো সেই প্রতিষ্ঠা হয়েছিল ফোর্ট উইলিয়াম কত সালে সেই সময় তৈরি হয়, স্ট্যাবলিশড ইন 17, ঠিক আছে, 100, মানে 1700 খ্রিস্টাব্দে কিন্তু ইস্টার্ন প্রভিন্সে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করা শুরু করে, মানে ভালোভাবে বিস্তার করে ফেলে এবং কলকাতা নগরের কিন্তু প্রতিষ্ঠা হয় জব চার্নকের হাত ধরে। তো বুঝতে পারলে 1651-তে তারা আমাদের হুগলি কাশিম বাজার অঞ্চলে ছিল এবং 1700-র মধ্যে কিন্তু তারা কলকাতাটাকে পুরোপুরি মানে তাদের একটা ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে তোলে। তারপরে বোম্বে ট্রান্সফার টু দ্য কোম্পানি, মানে বোম্বেটাও কীভাবে ট্রান্সফার হয়েছিল কোম্পানির হাতে, সেক্ষেত্রে বলা যায় যে বোম্বে ওয়াজ গিফটেড অ্যান্ড লেটার লিজ টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন 1668, ঠিক আছে। এটা কার দ্বারা হয়েছিল, ডৌরি গিফট হয়েছিল, এটা একটা ডৌরি গিফট ছিল, ঠিক আছে, টু কিংস চার্লস টু, ঠিক আছে। কিংস চার্লস যে দ্বিতীয় ছিল তাকে 1661 সালে একটা, ঠিক আছে, ডৌরি গিফটের মাধ্যমে কিন্তু বোম্বেকে গিফট করা হয়েছিল। বোম্বেকে কিন্তু তারা কোনোভাবে নেয়নি, বোম্বেটা তাদের কাছে গিফট হিসাবে পেয়েছিল। এবং সেখান থেকে যদি বলো মাদ্রাস, ঠিক আছে, আমাদের মানে ম্যাপ দেখলে, ঠিক আছে, সাউথে মাদ্রাস, ঠিক আছে, আমাদের ইস্টার্ন সাইডে বেঙ্গল এবং ওয়েস্টার্ন সাইডে কিন্তু আমাদের মানে গুজরাট, এই তিনটা অঞ্চলে কিন্তু ব্রিটিশরা তাদের কিন্তু প্রভাব প্রতিপত্তি বিস্তার করে ফেলে এবং তাদের ব্যবসা বাণিজ্য শুরু হয়ে যায়। এবং এরপরে আসে 1717 খ্রিস্টাব্দের ফারুক শিয়ারের ফরমান। সেই 1717 খ্রিস্টাব্দের ফারুক শিয়ারের ফরমানের ফলে তাদেরকে একদম ফ্রিলি সমস্ত ট্রেড করার অধিকার দেওয়া হয়, যেখানে বলা হয় এক্সামশন ফ্রম কাস্টমস ডিউটিস ইন বেঙ্গলে কোনো কাস্টম ডিউটি লাগবে না, পারমিশন টু ইস্যু দস্তক ফর ফ্রি ট্রেড, ঠিক আছে, ফ্রি ট্রেডের কথা বলা হয়, ল্যান্ড এক্সপেনশন অ্যারাউন্ড কলকাতা, মানে কলকাতার চারিদিকে ল্যান্ড এক্সপেনশনের কথা বলা হয়, ফ্রিডম ফ্রম ট্রেড ডিউটিস ইন হায়দ্রাবাদের, ফ্রিডম ফ্রম ট্রেড ডিউটিস থেকে হায়দ্রাবাদে যে ট্রেড ডিউটিসটা লাগতো সেটার থেকেও মুক্ত করে দেওয়া হয় কোম্পানিকে। এবং কোম্পানি মিন্টেড কয়েন্স রিকগনাইজড অ্যাক্রস দ্য মুঘল এম্পায়ার, ঠিক আছে। এবং তারা কিন্তু তাদের যে মানে কয়েন্স বা তাদের যে মুদ্রা সেটাও কিন্তু তারা মিন্ট করা শুরু করে দেয়, ঠিক আছে। তো 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ারের ফরমান কিন্তু একটা বিশাল বড় চেঞ্জ আনে কোম্পানি তাদের ব্যবসা বাণিজ্য, মানে আস্তে আস্তে যে চেঞ্জ বা প্রভাব প্রতিপত্তি বিস্তার সেক্ষেত্রে। এবং ইংরেজদের যখন আস্তে আস্তে মানে কন্টিনিউটি চলছে সেই সময় কিন্তু ডেন্সরা ভারতে আসে এবং স্ট্যাবলিশমেন্ট অফ দ্য ডেচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন 1616 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো সেটা ফার্স্ট ফ্যাক্টরি কোথায় হয়েছিল, ফার্স্ট ফ্যাক্টরি হয়েছিল তাঞ্জোর, তামিলনাড়ু, ঠিক আছে, সেখানে হয়েছিল। এবং কোশ্চেন আসে মানে WBPSCর পরীক্ষায় যে ডেন্সরা পশ্চিমবঙ্গের কোথায় ছিল, শ্রীরামপুরে ছিল, শ্রীরামপুরের ডেন্সরা ছিল, ঠিক আছে।
নিয়ার ক্যালকাটা, ঠিক আছে। যারা শ্রীরামপুরে থাকো তারা শ্রীরামপুর থেকে ভিডিওটা দেখছো তারা জানো শ্রীরামপুর কোথায়, এবং কলকাতার আশেপাশের লোকেরা কিন্তু শ্রীরামপুরের লোকেশনটা ভালোভাবেই জানো। ইট বিকেম দ্য মোস্ট প্রমিনেন্ট ড্যানিশ সেটেলমেন্ট ইন ইন্ডিয়া, মানে ড্যানিশ বা ডেন্সদের সেটেলমেন্ট কিন্তু হয়েছিল আমাদের এই শ্রীরামপুরেই, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি কলকাতার চত্বরে মানে কলকাতা এরিয়াতে সেটেলমেন্ট ইংরেজদের হলো, শ্রীরামপুরে হলো ড্যানিশ, ঠিক আছে। আর দুটো জায়গা পড়ে আসে, একটা হচ্ছে চন্দননগর, ঠিক আছে। এই চন্দননগরে কাদের হয়েছিল, আর আগের দিন আমরা আলোচনা করেছি কিন্তু চুঁচুড়ায় কিন্তু পর্তুগিজরা তাদের ব্যবসা বাণিজ্য শুরু করেছিল, এটা আমি বেঙ্গলের রেসপেক্টে বলছি। এরপরে আসছে ফ্রেঞ্চ অ্যারাইভাল হয়েছিল, ঠিক আছে, এবং ফরমেশন অফ দ্য ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার নাম কী ছিল, কম্পাজিন ডেস ইন্ডেস ওরিয়েন্টালস, ঠিক আছে। এই নামটা ছিল ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেমন আমরা নাম বলেছি, তেমনই এটা হচ্ছে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কত সালে এস্টাবলিশড হয়, 1664 সালে, এবং তার যে ফ্রেঞ্চ ফ্যাক্টরি 1667 সালে তৈরি হয়, এবং স্ট্যাবলিশড কোথায়, সুরাটে তৈরি হয়, ঠিক আছে। 1609 খ্রিস্টাব্দে অ্যানাদার ফ্রেঞ্চ ফ্যাক্টরি কোথায় তৈরি হয়, মুসলিপট্টনমে। দেখো এই যে লোকেশনগুলো, সুরাট বলো, মুসলিপট্টনম বলো, এগুলো কিন্তু সবই দেখবে মেনলি কোস্টাল এরিয়াতে তৈরি হচ্ছে, যাতে তারা ব্যবসা বাণিজ্যটা করতে পারে, ঠিক আছে। তো সেই হিসাবে 1669 খ্রিস্টাব্দে মুসলিপট্টনমে কিন্তু ফ্রেঞ্চরা তাদের মানে যে সেকেন্ড ফ্যাক্টরি সেটা কিন্তু তৈরি করে ফেলে, এবং তারপরে বেঙ্গল এবং তামিলনাড়ুতে এক্সপেনশন করে। বেঙ্গলে বলতে গেলে চন্দননগরের কাছে তারা চলে আসে, এবং যদি তামিলনাড়ুতে বলা হয় সেক্ষেত্রে বলছে পন্ডিচেরি যে অঞ্চলটা, সেই পন্ডিচেরি অঞ্চলে কিন্তু বিকেম দ্য ফার্স্ট ফ্রেঞ্চ বেস অপারেশন ইন ইন্ডিয়া, ঠিক আছে। পন্ডিচেরিতে কিন্তু তাদের ফ্রেঞ্চ বেস অপারেশন শুরু হয়। তাহলে বেঙ্গলের রেসপেক্টে আমরা চন্দননগর পেলাম, শ্রীরামপুর পেলাম, এবং আমরা চুঁচুড়া পেলাম, ঠিক আছে। আর ইংরেজরা যখন ছিল তারা কিন্তু সমগ্র বাংলাতেই ব্যবসা বাণিজ্য করা শুরু করেছিল, ঠিক আছে। আর আমরা যদি দক্ষিণ ভারতের কথা বলি, দক্ষিণ ভারতে আমরা পন্ডিচেরি পেলাম, পন্ডিচেরি হচ্ছে ফ্রেঞ্চদের জন্য, গোয়া পেয়েছিলাম আমরা পর্তুগিজদের জন্য, এবং মুসলিপট্টনমের কথা শুনলাম। মুসলিপট্টনমে কিন্তু আমরা ফ্রেঞ্চদের কথা জানতে পারলাম, এবং মানে ব্রিটেন থেকে মানে ইংরেজদের কথা কিন্তু আমরা জানতে পারলাম। অ্যাডিশনাল ট্রেড সেন্টার্স কোথায় ছিল, মাহে, কারিকল, বালাসোর। এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। কনফ্লিক্ট অ্যান্ড রিকভারি কি হচ্ছে, পন্ডিচেরি ক্যাপচার্ড বাই দ্য ডাচ, ঠিক আছে। ফার্স্টে ডাচদের দ্বারা ক্যাপচার করা হয়েছিল, বাট রিস্টোর টু ফ্রেঞ্চ আন্ডার, মানে ফার্স্টে ডাচরা ছিল, তারপরে ডাচদের থেকে কাদের কাছে গেল, ফ্রেঞ্চদের কাছে। কোন ট্রিটির মাধ্যমে, ট্রিটি অফ দ্য রিসিক, ঠিক আছে, 1697। তাহলে কোশ্চেন আসতে পারে ট্রিটি অফ রিসিক কিসের সঙ্গে জড়িত, সেটা হচ্ছে ডাচদের থেকে ফ্রেঞ্চদের কাছে পন্ডিচেরির যে ট্রান্সফার, বা পন্ডিচেরিটা যেটা ডাচদের হাত থেকে ফ্রেঞ্চদের হাতে চলে যাচ্ছে, সেই যে চেঞ্জেসটা, সেটাই কিন্তু হচ্ছে ট্রিটি অফ রিসিকের মাধ্যমে হয়। ক্লিয়ার? সেটা হয় 1697-তে। এবার রিকগনাইজেশন লিডারশিপ যেটা বলা হয়েছে, এটা তোমরা একবার রিড করে নেবে কী বলতে চেয়েছে। আমরা এবার সরাসরি মুভ করছি কার্নেটিক ওয়ার। দেখো কার্নেটিক ওয়ার হয়েছিল কিন্তু ফ্রেঞ্চদের সঙ্গে ইংরেজদের। এবার কেন হয়েছিল আমরা এটাকে আলোচনা করবো এইরকমভাবে, যে কনটেক্সট মানে কি কনটেক্সট ছিল আর কি ইভেন্টস হয়েছিল, ঠিক আছে। এই দুটোর উপরে ভিত্তি করে কিন্তু আমরা ফার্স্ট কার্নেটিক, সেকেন্ড কার্নেটিক এবং থার্ড কার্নেটিক, এই তিনটে আলোচনা করব, এবং এই তিনটেই কিন্তু এই ভিডিওর মধ্যেই আমরা আলোচনা করব, যাতে টোটাল চ্যাপ্টারটা কিন্তু এই ফার্স্ট ভিডিও এবং সেকেন্ড ভিডিওর মধ্যে আমরা কমপ্লিট করতে পারি। তো কনটেক্সট কী ছিল, অ্যান এক্সটেনশন অফ দ্য অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার ইন ইউরোপ। মানে যে সময়ে আমরা ফার্স্ট কার্নেটিকের ওয়ারের কথা বলছি, 1740 থেকে 1748, এই সময়ের মধ্যে আমরা ইউরোপে যদি বলি অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার চলছে, এবং সেই জিনিসটাই ট্রিগার্ড করে, ঠিক আছে, বাই দ্য অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশন, ঠিক আছে। এবং সেই জিনিসটা ট্রিগারের ফলেই কিন্তু ফার্স্ট কার্নেটিক ওয়ার শুরু হয়। এবং রিজন কোথায় ছিল, কার্নেটিক বলতে করমণ্ডল কোস্ট এবং হিন্টারল্যান্ড এই অঞ্চলে, মানে বর্তমানে যে করমণ্ডল কোস্ট যে এরিয়াটা, সেই এরিয়াতেই কিন্তু এই কার্নেটিক ওয়ার শুরু হয়। এবং এর কি ইভেন্ট মানে কী কী ঘটেছিল, এখানে একটা যুদ্ধ হয়েছিল এবং একটা চুক্তি স্বাক্ষর হয়। যুদ্ধটা হয়েছিল, যে যুদ্ধটা তার নাম হচ্ছে ব্যাটেল অফ সেন্ট থমস, ঠিক আছে। তো এটা হয়েছিল ফ্রেঞ্চ ফোর্সেস আন্ডার দ্য ক্যাপ্টেন প্যারাডাইস ডিফিটেড নবাব আনারউদ্দিন ট্রুপস, মানে নবাব আনারউদ্দিনের ট্রুপসকে হারিয়ে দিয়েছিল ফ্রেঞ্চরা, এবং এই যুদ্ধে কিন্তু ফ্রেঞ্চরা জিতে যায়। এবং এই জিতে যাওয়ার ফলেই, ঠিক আছে, মানে যে চুক্তি স্বাক্ষর হয় চুক্তিটার নাম হচ্ছে ট্রিটি অফ এক্স-লা-চ্যাপলে, ঠিক আছে। এক্স-লা-চ্যাপলে এই 1748 খ্রিস্টাব্দে এই ট্রিটিটা হয়,
ঠিক আছে। এবং এই যুদ্ধের ফলে কি হয়, রিস্টোরিং মাদ্রাস টু ইংলিশ অ্যান্ড রিজলভিং দ্য অস্ট্রিয়ান কনফ্লিক্ট, মানে অস্ট্রিয়ান কনফ্লিক্ট যেটা হয়েছিল সেটাকে রিজলভ করা হয় এবং মাদ্রাস কিন্তু মানে ইংরেজদের কাছে যেটা ছিল সেটাই রাখা হয়, ঠিক আছে। তো ফার্স্ট কার্নেটিক ওয়ার শেষ হলো এবং শেষ হওয়ার পরে সেকেন্ড কার্নেটিক ওয়ার শুরু হচ্ছে এবং 1749 থেকে 1754, মানে এক বছরের মধ্যেই কিন্তু শুরু হচ্ছে সেকেন্ড কার্নেটিক ওয়ার। এবং এর কারণটা কি ছিল, এর কারণ ছিল সাকসেশন ডিসপিউটস ইন ডেকান। ডেকান মানে আমাদের যে দক্ষিণ ভারতের যে ডেকান অঞ্চলটা, সেই অঞ্চলে সাকসেশন ওয়ার চলছিল এবং তার সঙ্গে কার্নেটিক অঞ্চলে একটা সাকসেশন ওয়ার চলছিল। এবার এই যখন সাকসেশন ওয়ার চলছে, দুটো পক্ষ ভাগ হয়ে যায়, একটা পক্ষকে ফ্রেঞ্চ সাপোর্ট করে আর একটা পক্ষকে ইংলিশ বলতে ইংরেজরা সাপোর্ট করে। ফ্রেঞ্চ সাপোর্ট করেছিল মুজফ্ফর জংকে এবং চন্দ্র সাহিবকে। কোশ্চেন আসতে পারে যে মুজফ্ফর জং এবং চন্দ্র সাহিব কার দ্বারা সাপোর্ট পেয়েছিল, ফ্রেঞ্চদের দ্বারা। ইংলিশদের দ্বারা সাপোর্ট পেয়েছিল নাসির জং এবং আনারউদ্দিন। এবং তোমরা দেখো এই দুজনেই কিন্তু ডেকানের ছিল, ঠিক আছে। ডেকানে দুটো দল ভাগ হয়ে যায় এবং এটা কিন্তু কর্ণাটকে ছিল, ঠিক আছে। তাহলে মুজফ্ফর জং চন্দ্র সাহেব ফ্রেঞ্চদের দ্বারা হয়েছিল, ঠিক আছে। আর হচ্ছে নাসির জং এবং আনারউদ্দিন এটা হচ্ছে ইংরেজদের দ্বারা। এবং এই যুদ্ধের ফলে কি হয়, দুটো যুদ্ধ হয়। দুটো যুদ্ধ হচ্ছে ব্যাটেল অফ আম্বুর, আর হচ্ছে সিজ অফ আরকোট, ঠিক আছে। মানে যুদ্ধ একটাই হচ্ছে ব্যাটেল অফ আম্বুর, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে আরকোটকে সিজ করা হচ্ছে। তো সেক্ষেত্রে বলছে ভিক্টরি অফ ফর দ্য ফ্রেঞ্চ চন্দ্র সাহেব অ্যান্ড মুজফ্ফর জং, মানে ফার্স্টে তো ফ্রেঞ্চরা জিতেছিল, ঠিক আছে। এবং তারপরে কি হয়, তারপরে হচ্ছে মানে এই যুদ্ধ যখন চলছে, এই যুদ্ধ চলতে চলতে রবার্ট ক্লাইভ ক্যাপচার্ড আরকোট ডিফিনিং চন্দ্র সাহেব, ঠিক আছে। মানে চন্দ্র সাহেবকে হারিয়ে দিয়েছিল কে, রবার্ট ক্লাইভ, ঠিক আছে। আরকোট যে অঞ্চলটাকে সেটাকে কিন্তু মানে ক্যাপচার করে। এবং চন্দ্র সাহেব কার পক্ষে ছিল, চন্দ্র সাহেব ছিল কিন্তু ফ্রেঞ্চদের পক্ষে। এবং এই যুদ্ধ যখন চলছে, যুদ্ধ শেষে দেখা যায় যে ইংরেজরা এই যুদ্ধে জিতে যায়, ঠিক আছে। এবার তারপরে বলছে ডুপ্লেক্স ওয়াজ রিকল্ড, মানে ইন 1750 ডিউ টু ফিনান্সিয়াল সেটব্যাকস। এবং তারপরে ডুপ্লেক্সকে মানে গভর্নর জেনারেল যে হয়েছিল ডুপ্লেক্স, এই যে এখানে বলছে বিকেম দ্য গভর্নর জেনারেল, এই মানে গভর্নর জেনারেলের পদ থেকে ডুপ্লেক্সকে সরিয়ে দেওয়া হলো, মানে ফ্রেঞ্চরাই সরিয়ে দিল। এবং তারপরে মানে যে সিনারিওটা চলছে সেই সিনারিওটা এলো থার্ড কার্নেটিক ওয়ার, যেটা 1756 থেকে 1763 এই যে যুদ্ধটা, মানে থার্ড কার্নেটিক ওয়ার, এর প্রেক্ষাপটে যে কারণটা ছিল সেটা হচ্ছে 7 ইয়ার্স ওয়ার, ঠিক আছে, বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স ইন ইউরোপ। এই যে ঘটনাটা, ইংল্যান্ড এবং ফ্রান্সের যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু ভারতে থার্ড কার্নেটিক ওয়ার শুরু হলো ব্যাটেল অফ বন্দিবাসের মাধ্যমে। এবং এখানে, ঠিক আছে, দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে। এক হচ্ছে জেনারেল আইরেকট, ঠিক আছে, মানে এটা ইনি কোন পক্ষের, ইংলিশ পক্ষের, ঠিক আছে। এবং আর্থুর দ্য ল্যালি সে হচ্ছে মানে থমাস আর্থুর দ্য ল্যালি, সে হচ্ছে ফ্রেঞ্চ পক্ষের। এবং এই যুদ্ধের ফলে কিন্তু ইংরেজরা জিতে যায় এবং ইংরেজরা জিতে গিয়ে মানে ইংরেজদের জিতে যাওয়ার পরে বাসি বলে যে অঞ্চলটা সেটা কিন্তু ক্যাপচার করে দেয়। এবং ডিক্লাইন অফ দ্য ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স, মানে ভারতে যে ফ্রেঞ্চদের ইনফ্লুয়েন্স ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ডিক্লাইন করতে থাকে, ঠিক আছে। এবং এর আউটকাম হিসাবে দেখা যায় ট্রিটি অফ প্যারিস 1763 সালে। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে কী কী এখান থেকে, যে কাদের কোনটা কলোনি ছিল, কাদের কোনটা ফার্স্ট ফ্যাক্টরি ছিল। এবং এই যে ফার্স্ট কার্নেটিক ওয়ার, সেকেন্ড কার্নেটিক ওয়ার, থার্ড কার্নেটিক ওয়ার, এখানে যে তিনটে ট্রিটির নাম বললাম, এই তিনটে ট্রিটি নিয়ে। এবং কোশ্চেন আসতে পারে এখানে যে তিনটে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম নিয়ে। এবং কে জিতলো, কীভাবে জিতলো, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো এই কোশ্চেনগুলো সমস্ত ডেসক্রিপটিভে তোমাদের আলোচনা করে দিলাম, ঠিক আছে। তো এই মানে সেশনটা বা এই যে টোটাল চ্যাপ্টারটা এখানেই আমরা কমপ্লিট করলাম। এবং তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেছো তাদের তো ঠিকই আছে, যারা জয়েন হওনি, দ্য ওয়ে অফ সাকসেস বলে টেলিগ্রামে সার্চ করো। এবং মানে তোমাদের কিন্তু যে আমাদের ডেসক্রিপশন বক্স, ঠিক আছে, সেখানে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে একবার ক্লিক করলেই তোমরা পৌঁছে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেই চ্যানেলে যুক্ত হয়ে থাকো যাতে তোমরা ভিডিওটা সবার আগে তোমরা পেয়ে যাও। এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এর নেক্সট চ্যাপ্টার নিয়ে আমরা মডার্ন ইন্ডিয়াকে কিন্তু কন্টিনিউ করব, তার সঙ্গে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ভিডিও কিন্তু আসতে থাকবে। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য।